মাই ডিয়ার ফ্রেন্ডস, অনেক অপেক্ষার পর অন্নপূর্ণা ভান্ডারের অফলাইন ফর্ম এখন পাওয়া যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ ফর্মটি দেখাবো এবং বলবো কিভাবে সঠিকভাবে ফিল আপ করবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি এই ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ ও শিক্ষা সংক্রান্ত আপডেট সবার আগে পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। তাহলে চলেন শুরু করি আজকের আমাদের সেই বিশেষ পর্বটিকে। এখানে একটা লাইন অবশ্যই দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি বিভাগ স্পষ্ট ক্ষেত্র টিক এবং চেক বক্স, বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেক বক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং আহ, যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করতে হবে বাধ্যতামূলক। অবশ্যই এই ফর্মটিতে যে সেকশনগুলো থাকবে সেই সেকশনগুলোকে আপনারা কিন্তু অবশ্যই পূরণ করবেন। কোনো একটা সেকশন বা কোনো একটা অপশন আপনারা কিন্তু স্কিপ করবেন না। স্কিপ করলে আপনার ফর্মটি বাতিল হয়ে যেতে পারে। তাহলে আমরা শুরু করব আমাদের সেই ভিডিওর মূল পর্বটিকে। সর্বপ্রথম যে আছে কয়ে থেকে বলা হয়েছে যে আহ, পরিবারের পরিচয়, মানে পারিবারিক পরিচয়। আপনার পারিবারিক পরিচয়টা সম্পূর্ণ আমাকে এখানে ডিকটেট করতে হবে। এখানে প্রথম 1 নম্বর জায়গায় আছে যে পরিবারের প্রধানের নাম। আপনার পরিবারের প্রধানের কি নাম সেটা অবশ্যই আপনি মেনশন করবেন। সেটা কোথায় লিখবেন? এই যে আপনার পরিবারের প্রধানের নাম দেখবেন আধার কার্ডে যে নাম যে অক্ষর বা যে স্পেলিং ব্যবহার করা হয়েছে, সেই নামটা আপনি এখানে লিখবেন। এখানে আপনার সেই নামটা লিখবেন পুরো সম্পূর্ণ আধার কার্ড অনুযায়ী। নেক্সট আগে কি আছে? 2 নম্বর লিখবেন সেই পরিবারের প্রধানের জন্ম তারিখ। কোন ফরম্যাটে লিখবেন? প্রথমে লিখবেন দিন, তারপর মাস, তারপর বছর। এখানে সুন্দরভাবে আপনার পরিবারের প্রধানের জন্ম তারিখটা লিখবেন। তারপরে আপনার পরিবারের যে প্রধান, দ্য হেড অফ ফ্যামিলি মেম্বার, তার সে ছেলে কিংবা মেয়ে বা অন্য কোনো, সেটা আপনি এখানে লিখবেন। যদি ছেলে হয় তাহলে অবশ্যই পুরুষে টিক দিবেন, যদি মেয়ে হয় অবশ্যই মহিলাতে টিক দিবেন। নেক্সটে দেখবো আমরা যে পরিবারের প্রধানের আধার নম্বর। আপনার পরিবারের প্রধানের যে প্রধান তার আধার নম্বরটা এখানে সুন্দরভাবে লিখে দিবেন। তারপরে কি দেখবো? 5 নম্বর আছে যে ডিজিটাল রেশন কার্ড নাম্বার। 5 নম্বর আছে যে ডিজিটাল রেশন কার্ড পরিবারের আইডি। আপনারা অবশ্যই দেখবেন অনলাইনে ডিজিটাল রেশন কার্ডের একটা পারিবারিক আইডি আছে। সেই পরিবারের আইডিটা এখানে আপনারা মেনশন করে দেবেন, তাহলে হয়ে যাবে। নেক্সট আছে কি? পরিবারের সদস্য সংখ্যা। আপনার 6 নম্বর দাগে আছে পরিবারের সদস্য সংখ্যা। আপনার পরিবারে কয়জন সদস্য সেটা শুধু সংখ্যা এখানে সম্পূর্ণভাবে লিখে দেবেন। এরপর কি আছে? যে ঠিকানা। আপনার পরিবারের সম্পূর্ণ সাথের দাগে স্থায়ী ঠিকানাটা এখানে লিখে দেবেন। প্রথমে লিখবেন গ্রামের নাম, তারপরে লিখবেন পোস্ট অফিস, তারপরে লিখবেন পুলিশ স্টেশন, তারপরে জেলা, তারপরে রাজ্যের নাম এবং সর্বশেষে পিন নাম্বার লিখে দিবেন। তারপরে আছে 8 নম্বর সেকশনে যেটা আছে যোগাযোগ নাম্বার। এখানে অবশ্যই আপনি একটা আহ, বিশেষ পরিবারের প্রধান আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর, মানে পরিবারের প্রধান যার, সে তার যেন মোবাইল নাম্বারটা তো অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে, সেই রকম মোবাইল নাম্বার এখানে আপনি মেনশন করে দেবেন। তারপরে কি করব? তারপরে 9 নম্বর সেকশনে দিয়ে আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্য। এখানে অবশ্যই নাম লিখতে হবে। নাম, সেই পরিবারের সকল সদস্যের নাম। প্রথমে 1 নম্বর সদস্য, পরিবারের 1 নম্বর সদস্য, তার নাম লিখবেন, তার জন্ম তারিখ লিখবেন, সে ছেলে না মেয়ে সেটা লিখবেন অবশ্যই। তারপরে পরিবারের সাথে তার সম্পর্ক কি এখানে সেটা লিখবেন। তারপরে তার আধার কার্ড নম্বর এখানে লিখবেন। এরকম ভাবে 2 নম্বর ঠিক একই হবে। পরিবারের দ্বিতীয় সদস্যের নাম, তারপরে জন্ম তারিখ, তারপর লিঙ্গ, তারপরে যেটা নিয়ে আছে যে পরিবারে তার সাথে সম্পর্ক কি, তারপরে তার আধার নাম্বার। এইভাবে পরপর 5 জন সদস্যের নাম আপনারা লিখবেন। এবার আমরা চলে আসবো 10 নম্বর সেকশনে। 10 নম্বর সেকশনে কি বলা হয়েছে যে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নগদ অর্থ স্থানান্তরের জন্য। মানে পরিবারের যে প্রধান এবং সেই পরিবারের যে সদস্যগুলি আছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে। আর সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে ডিবিটি লিঙ্ক এর জন্য ব্যাংক আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করবে। অর্থাৎ যেটাতে আধার লিঙ্ক আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। কি লিখবেন? এখানে ব্যাংকের নাম লিখবেন এবং তারপরে কি আছে অ্যাকাউন্ট নম্বর, মানে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা এখানে লিখবেন এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের যে আইএফএসসি কোড সেটা কিন্তু আপনি এখানে মেনশন করবেন। এটা কার? এটা হচ্ছে হেড অফ ফ্যামিলি মেম্বার, মানে আপনার পরিবারের প্রধানের। নেক্সট যেটা আছে দেখছেন
সদস্য 1 এখানে ঠিক একইভাবে লিখবেন যে তার সদস্য 1 নম্বর সদস্যে তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, সরি ব্যাংকের নাম লিখবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, তারপরে তার আইএফএসসি কোড লিখবেন, ঠিক এইভাবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর সদস্য পর্যন্ত আমরা এইভাবেই ফর্মটাকে ফিল আপ করবো। তারপরে দেখে নেবো আমরা যে সেকশন নাম্বার 11 কি আছে, এপিক এইচওএ মানে হেড অফ ফ্যামিলি মেম্বারের এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য মানে সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার কার্ড লাগবে, ভোটার কার্ডের তালিকার অংশ নম্বর সহ, মানে তাদের ভোটার কার্ডের যে এপিক নাম্বার এবং অংশ নম্বর সেটা কিন্তু লাগবে প্রত্যেকটা সদস্য। তাহলে এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এইচওএফ এপিক নাম্বার মানে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার তার এপিক নাম্বার, যে পরিবারের প্রধান তার এপিক নাম্বারটা এখানে লিখবেন এবং বিধানসভার ক্ষেত্র ও অংশ নাম্বারটাও লিখবেন, মানে কত নম্বর বিধানসভা এবং কত নম্বর অংশ সেটাও আপনি কিন্তু লিখবেন। তারপরে কি দ্বিতীয় এই যে সদস্য 1 এর ক্ষেত্রে ঠিক একই, প্রথমে তার এপিক নাম্বারটা লিখবেন, তারপরে বিধানসভা নাম্বার লিখবেন এবং অংশ নাম্বারটাও আপনি এইভাবে লিখবেন। ঠিক 2 নম্বর সদস্যটা ঠিক একই করবেন, প্রথমে তার এপিক নম্বর লিখবেন, তারপরে বিধানসভা নাম্বার লিখবেন, তারপরে তার অংশ নম্বর মানে কত নম্বর বুথে বিধানসভার কত নম্বর বুথে তার ভোট প্রদান করে বা ভোট দেয় সেটাও আপনি কিন্তু লিখবেন। এইভাবে পর 5টা সদস্যের যে ফর্ম সেটা আপনি সম্পূর্ণভাবে ফিল আপ করবেন। এবার 12 নম্বর বিভাগ চলে আসে। 12 নম্বরে কি দিয়ে আছে, অসংরক্ষিত মানে আনরিজার্ভ ক্যাটাগরি যদি হয় মানে জেনারেল যেটাকে বোঝায় সেটা হলে আপনি অবশ্যই অসংরক্ষিত দিবেন। তারপরে অসংরক্ষিত আর্থিক দুর্বলতা যেটা ইডব্লিউএস ক্যাটাগরি বলা হয় সেটা যদি আপনি থাকে তাহলে অবশ্যই আপনি সেটা দিবেন। তফসিল উপজাতি মানে এসসি যদি হয় তাহলে এসসি দিবেন, আর যদি এসটি হয় তফসিল উপজাতি যদি হয় তাহলে সেটা কিন্তু এসটি যদি হয় তাহলে আপনি এসটি ঘরে ক্লিক করবেন এবং অন্যান্য অনগ্রসর জাতি মানে শ্রেণী তাহলে কিন্তু আপনি ওবিসি যদি হয় তাহলে ওবিসি দিবেন এবং বিশেষ ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী যেটা মানে ট্রাইবাল শ্রেণী যেটা হয় সেটা এটা তাদের ক্ষেত্রে ট্রাইবালের ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবেন। পাশের বক্সটা অবশ্যই দেখতে পাচ্ছেন যে প্রযোজ্য সংশয়পত্র যেমন জাতিগত এই যে এই বক্সটা এখানে কি লেখা আছে যে প্রযোজ্য সংশয়পত্র যেমন জাতিগত আর্থিক দুর্বলভাবে শ্রেণী ইডব্লিউএস সংশয়পত্র ক্রিমিনাল লয়ার সংশয়পত্র ইত্যাদি হতে হবে, মানে যেটা ইডব্লিউএস সেটা ক্রিমি লয়ার হতে হবে। নেক্সট আমরা দেখে নেব যে রেশন কার্ড খ এর দাগে যে রেশন কার্ড সেকশন আছে আমরা রেশন কার্ড সম্পর্কে দেখে নেব কি বলা হয়েছে সেখানে। বুঝছে প্রথম যেটা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, মানে পরিবারের যে প্রধান কর্তা তার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে অবশ্যই হ্যাঁ লিখবেন, আর যদি না থাকে তাহলে অবশ্যই না লিখবেন। অবশ্যই পরিবারের রেশন কার্ড তো সবারই আছে এটা, এবং সেই রেশন কার্ডটি কোন ক্যাটাগরি তার জন্য আপনি অবশ্যই যদি এ ডবল এ ওয়াই হলে এখানে ক্লিক করবেন, পি ডবল এইচ হলে এখানে ক্লিক করবেন, এসপি ডবল এইচ হলে এখানে করবেন, আর কে এস ওয়ান হলে এখানে করবেন, আর কে এস টু হলে এখানে করবেন, আর যদি ভোটকেন্দ্রহীন তাহলে অবশ্যই এখানে আপনি এটা ক্লিক করবেন। তাহলে কি অবশ্যই পরিবারের যে রেশন কার্ড আছে সেটা এই যে বক্সগুলো আছে চেক বক্স এখানে এই চেক বক্সগুলি অবশ্যই আপনি কিন্তু পূরণ করবেন। নেক্সট আছে যে 3 নম্বর সেকশন আছে দেখতে পাচ্ছেন যে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, অবশ্যই আমরা কিন্তু প্রত্যেক সবাই মাসিক রেশন তুলি, তাই অবশ্যই এখানে আপনি টিক চিহ্ন দিবেন। নেক্সট গয়ের দাগে যেটা আছে গয়ের দাগে আছে সম্পদ মানে রিসোর্স জানতে চাইছে, কি কি রিসোর্স দেখে নেবো আমি। বাড়ি ধরুন মানে আপনি যে বাড়িতে বসবাস করেন, হ্যাঁ সেই বাড়িটি ধরুন আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, মানে আপনি যে বাড়িতে বসবাস করেন সেখানে 3 বা তার বেশি যদি পাকা ঘর থাকে তাহলে অবশ্যই হ্যাঁ লিখবেন, যদি না থাকে তাহলে অবশ্যই নাতে টিক দিবেন। আপনার যেটা সেটা অবশ্যই আপনি মেনশন করবেন। তারপরে কি পারিবারিক জমির মালিক না মানে যে বাড়িটি আপনার আছে সেই বাড়িটি কি পারিবারিক জমি বা আপনার পরিবারের কোনো জমি আছে কিনা সেটা অবশ্যই আপনি মেনশন করবেন। আরেকটা জিনিস এখানে মেনশন করবেন, এখানে লেখা আছে যে এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রি নথি মিউটেশন কপি এবং আরো আর হাল নগদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড কপি, মানে আপনার যে জমিটি যে আপনার তার প্রমাণের জন্য সর্বশেষ যে একটা রেকর্ড আপনি তুলেছেন সেটা কিন্তু অবশ্যই মেনশন করবেন বা সেটা কাগজের সঙ্গে জমা দিবেন। তারপরে কি পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ, আপনার পরিবারে কতটুকু জমি আছে সেই জমির পরিমাণটা এখানে অবশ্যই মেনশন করবেন। আর তার সাথে সাথে পাশের বক্সে আপনি দেখতেই পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নথি সর্বশেষ আরো আর জমির নথি মানে আরো আর জমির একটা নথি থাকে সেটা কিন্তু অবশ্যই আপনি প্রদান করবেন। নেক্সট আছে যে 4 নম্বর সেকশন আছে যে যানবাহন, আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে যেগুলো হচ্ছে কমার্শিয়াল না যেটা প্রাইভেট কার সেটার জন্য বলা হয়েছে, যদি থাকে তাহলে অবশ্যই হ্যাঁ দিবেন, যদি না থাকে অবশ্যই না দিবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ি উল্লেখ করুন মানে কয়টা গাড়ি আছে সেটা আপনাকে এখানে মেনশন করতে হবে এবং গাড়ির যে নাম্বার সেটাকে এখানে আপনাকে মেনশন করতে হবে। তারপরে কি সেই গাড়িটা কিরকম গাড়ি মানে কোন ধরনের গাড়ি কিংবা জিপ কিংবা ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় তার মডেল নাম্বারটা অবশ্যই এখানে মেনশন করবেন। নেক্সট আমরা 5 নম্বরে দেখে নেবো। 5 নম্বর কি আছে, পারিবারিক ভিত্তি সদস্যদের স্বাস্থ্য বীমা, পারিবারিক ভিত্তি সদস্যদের স্বাস্থ্য বীমা আছে কিনা, যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই হ্যাঁ, যদি না হয় যদি না থাকে স্বাস্থ্য বীমা যদি না থাকে তাহলে অবশ্যই না করবেন। যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বীমা অঙ্ক এবং প্রিমিয়ার বিবরণ সহ দিন, যেটা আপনারা যে ড্রাইভিং লাইসেন্স করেন ড্রাইভিং লাইসেন্সের সময় যে ইন্স্যুরেন্স করেন সেটা ফার্স্ট কপি এবং থার্ড কপি যেটা হয় সেটা আপনারা দিবেন। এবং পরিবারের সদস্য যে হেড অফ ফ্যামিলি মেম্বার তার আছে কিনা, যদি সরকারি হয় তাহলে অবশ্যই সরকারি দিবেন, যদি বেসরকারি হয় তাহলে অবশ্যই বেসরকারি দিবেন। এবং সেই প্রিমিয়ারের বিবরণ মানে কত সাল থেকে কত সাল পর্যন্ত আছে সেটা অবশ্যই কিন্তু আপনি মেনশন করবেন। তারপরে আছে যে
সদস্য 1 এবং সদস্য 2 এবং সদস্য 3, সদস্য 4 এবং সদস্য 5, ঠিক সবকটার বিবরণ একইভাবে আপনি দিবেন। এরপরে কি আছে দেখতে পাচ্ছেন, আয় বা পেশা, মানে সেই সদস্য পরিবার দিয়ে কি আয় করে বা কি পেশা সেটা সম্পর্কে দেখে নেব। 1 নম্বর তাকে বলা হয়েছে যে কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন কি, মানে কে কি ট্যাক্স পে করে সেটার জন্য জিজ্ঞেস করা হয়েছে। যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই হাতে টিক দিবেন, যদি না হয় তাহলে অবশ্যই নাতে টিক দিবেন। তারপরে কি আছে যে 2 নম্বরটা গেছে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, মানে প্রত্যেকটা পরিবারের যে সদস্যগুলি আছে তাদের প্যান কার্ড যদি থাকে তাহলে অবশ্যই সেটা মেনশন করতে হবে। কি যদি থাকে তাহলে অবশ্যই হ্যাঁ লিখবেন, আর হ্যাঁ হলে তাহলে নাম এবং প্যান নাম্বার উল্লেখ করুন। মানে যদি আপনার পরিবারের সদস্য সবারই যদি প্যান কার্ড থাকে তাহলে সেই পরিবারের হেড অফ ফ্যামিলি মেম্বারের প্যান কার্ড, মানে প্যান কার্ডের যে নামটা আছে সেটা আপনি এখানে লিখবেন, এবং সেই প্যান কার্ডের যে নম্বর প্যান নাম্বার সেই প্যান নাম্বারটা এখানে লিখবেন। ঠিক অনুরূপভাবে 1 নম্বর, 2 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর পরপর সমস্ত সদস্যগুলির নাম কিন্তু আপনারা প্যান নাম্বার এবং নাম লিখবেন, লিখে পূরণ করবেন। তারপরে ঠিক আছে যে 3 নম্বর সেকশন, কর্মসংস্থানের ধরন। মানে আপনার পরিবারের যে কর্মসংস্থান বা কাজ করে তারা কিরকম ক্যাটাগরি সেটার জন্য আমরা দেখে নেব। যে পরিবারের প্রধান, মানে আপনার যে পরিবারের যে প্রধান যার নাম আপনি সর্বপ্রথম দিয়েছিলেন তার নাম, সে কোন ক্ষেত্রে কাজ করে। সে যদি সরকারি ক্ষেত্রে কাজ করে তাহলে অবশ্যই এখানে ক্লিক করবেন, মানে 1 নম্বর অপশনে। 2য় নম্বর যেটা সে যদি বেসরকারি ক্ষেত্রে কাজ করেন তাহলে এখানেই করবেন। যদি সাংগঠনিক আ স্বনির্ভর চুক্তি, মানে উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক এবং কোনো কাজ করেন তাহলে অবশ্যই এখানে ক্লিক করবেন। আর যদি আংশিক সমবায় কর্মকর্তা বা পার্ট টাইমে যদি কাজ করেন তাহলে অবশ্যই এখানে টিক দিবেন। আর যদি এসবের ক্ষেত্রে যদি না হয়, তিনি যদি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন, যদি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে পরিযায়ী শ্রমিক দিবেন। আর যদি কাজ না করে তাহলে অবশ্যই বেকার দিবেন। আর যদি সে অন্যান্য কাজের ক্ষেত্রে যুক্ত থাকে তাহলে অবশ্যই এখানে অন্যান্য কাজের ক্ষেত্রে দিবেন। ঠিক অনুরূপভাবে 1 নম্বর সদস্যের ক্ষেত্রে ঠিক আপনি সেইভাবে পূরণ করবেন। আপনার সদস্যদের সমস্ত সদস্য 1, 2, 3, 4 এবং 5 নম্বর পর্যন্ত ঠিক একইভাবে আপনি পূরণ করবেন। নেক্সট আসি চলে আসবো আমরা 4 নম্বর সেকশনে। 4 নম্বর সেকশনে কি আছে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যদের সংখ্যা এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। মানে আপনার পরিবারে কয়জন শিক্ষিত ফ্যামিলি মেম্বার আছে সেটা আপনি প্রমাণ করবেন বা সেটা আপনি মেনশন করবেন। এখানে দেওয়া আছে ড্যাশ শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য, মানে কয়জন শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য আছে সেটা আপনি এখানে মেনশন করবেন। নেক্সট দেওয়া আছে যে কয়জন মানে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক ব্যক্তি আছে তাদের সংখ্যা আপনি এখানে মেনশন করবেন। নেক্সট আছে যে পরিবারের, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পরিবারের সকল শিক্ষিত প্রাপ্ত বয়স্ক যে সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। মানে আপনার পরিবারে যে সমস্ত সদস্য তাদের শিক্ষাগত যোগ্যতা সবচাইতে বেশি, যতদূর পর্যন্ত তারা ডিগ্রি অর্জন করেছে সেই সমস্ত কাগজ কিন্তু আপনাকে এখানে মেনশন করতে হবে। নেক্সট আছে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবারের প্রধান শিক্ষিত কিংবা অশিক্ষিত বা শিক্ষার যোগ্যতা আপনাকে প্রমাণ করতে হবে। মানে আপনার পরিবারের যে প্রধান সে যদি শিক্ষিত হয় তাহলে তার সমস্ত শিক্ষাগত যোগ্যতা আপনি প্রদান করবেন। ঠিক অনুরূপভাবে 1 নম্বর সদস্য এর ক্ষেত্রে যে একই কথা বলা হয়েছে, 2 নম্বর সদস্যের ক্ষেত্রে ঠিক একই, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর সদস্য পর্যন্ত ঠিক একই কথা বলা হয়েছে। নেক্সট আমরা দেখে নেব 5 এর দাগে কি বলা হয়েছে, যে কোন সদস্য কি কোন সাংবিধানিক পদ, মুখ্যমন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থান এবং পঞ্চায়েত সংস্থান প্রাক্তন, বর্তমান ধারক। মানে আপনার পরিবারে কোনো সদস্য কি মেম্বার কিংবা প্রধান কিংবা বিধায়ক হয়েছে কিনা সেটা সম্পর্কে দিতে হবে। যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই হ্যাঁ দিবেন, যদি না হয়ে থাকেন অবশ্যই না দিবেন। আর যদি হয়ে থাকেন তার সদস্য নাম্বারটা অবশ্যই এখানে মেনশন করবেন। আপনারা অবশ্যই যাদের পরিবারের প্রধান বা কিংবা মেম্বার হয়ে থাকে তারা অবশ্যই কিন্তু জানেন তাদের সদস্য নাম্বার। তারপরে পাশের বক্সে আপনি দেখতে পাচ্ছেন যে প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন স্বঘোষণা। মানে আপনার যদি মেম্বার কিংবা প্রধান কিংবা বিধায়ক হয়েছেন তার যদি অবশ্যই আপনাকে কিন্তু সেটা প্রদান করতে হবে। নেক্সট আমরা দেখে নেবো যে কোন সদস্য কি সরকারি পেনশনভোগী, মানে আপনার পরিবারের যে সমস্ত সদস্য আপনি মেনশন করেছেন তাদের কি সরকারের পেনশনভোগী যদি হয় তাহলে অবশ্যই হ্যাঁ করবেন, এবং কয়জন সদস্য পেনশন পান সেটা কিন্তু নিচে মেনশন করবেন। তারপর 7 নম্বর আছে যে কোন সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধন আছে, মানে জিএসটির কাজ করেন বা জিএসটি নাম্বার আছে কোন সদস্যের নামে, যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে অবশ্যই না। তারপরে যে 8 নম্বর সংখ্যা আছে, 8 নম্বর আছে পারিবারিক মোট বার্ষিক আয়, মানে এটা টাকায় লিখতে হবে। আপনার পরিবারে মোট কত টাকা ইনকাম করে সেটা কিন্তু অবশ্যই আপনাকে মেনশন করতে হবে এখানে। আপনার পরিবারের একজন সদস্য বা পুরো পরিবারের মাসিক আয় যেটা হয় সেটা আপনি অবশ্যই মেনশন করবেন। নেক্সট আছে যে ইঙ্গো, যে অন্যান্য আহ, পরিচয় নথিপত্র। অন্যান্য পরিচয় নথিপত্র কি, প্রথমে আপনি দেখতে পাচ্ছেন সিএএ আবেদন এর বর্তমান অবস্থা যদি থাকে, মানে আপনার পরিবারে কোনো সদস্য সে যদি সিএ এর আওতায় থাকে তাহলে অবশ্যই সেটা মেনশন করতে হবে। সেটা কি, দেখেন পরিবারের প্রধান যদি সিএ এর আওতায় থাকে তাহলে অবশ্যই সেখানে আপনি প্রযোজ্য করবেন, প্রযোজ্য নয় করবেন, এবং যদি থাকে তাহলে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নম্বর এখানে অবশ্যই ইস্যু করবেন, আর ইস্যু করা হয়েছে যদি হয় যে সার্টিফিকেট নাম্বারটা অবশ্যই দিবেন। আপনার যে সিএ পর যে সার্টিফিকেট দেয় সেটা অবশ্যই দিবেন। প্রথম সদস্য কি বলা হয়েছে, যে সিএ প্রযোজ্য নয়, সিএ প্রযোজ্য যদি না হয় তাহলে অবশ্যই সিএ প্রযোজ্য নয় করবেন, আর যদি হয় তাহলে অবশ্যই তার আবেদন করা হয়েছে তার নাম্বার এসবগুলো কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। 1, 2, 3, 4, 5 নম্বর সদস্য পর্যন্ত ঠিক এইভাবেই আপনারা কিন্তু করবেন। নেক্সট আছে যে আপনারা দেখতেই পাচ্ছেন যে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, তারপর শিল্প ক্রেডিট কার্ড, তারপর আছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী
ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই সমস্ত ডকুমেন্ট যদি থাকে, আপনার পরিবারের সদস্যের প্রধানের যদি কিষাণ ক্রেডিট কার্ড থাকে তাহলে অবশ্যই সেই ক্রেডিট কার্ডের নাম্বার এবং আইডি সংখ্যা দিবেন এবং কবে ইস্যু হয়েছে তার নাম্বার অবশ্যই দিবেন। ঠিক এইভাবে আপনার সদস্যের যদি এই সমস্ত কার্ডগুলি থাকে তাহলে যে সদস্য প্রথম নম্বর সদস্য যদি থাকে তাহলে অবশ্যই সেগুলো মেনশন করবেন, দ্বিতীয় সদস্য থাকলে তারও অবশ্যই মেনশন করবেন, তৃতীয় সদস্য যদি থাকে তারও অবশ্যই মেনশন করবেন, যদি চতুর্থ সদস্য থাকে তারও অবশ্যই মেনশন করবেন এবং 5 নম্বর সদস্য যদি থাকে তারও অবশ্যই মেনশন করবেন। এবার চলে আসি আমরা এসআইআর এ। যদি যদি এসআইআর 2026 এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি পরিবারের কোনো সদস্য, আপনার পরিবারের কোনো সদস্য যদি বিচারাধীন থাকে তাহলে অবশ্যই সেটা মেনশন করতে হবে। পরিবারের প্রধান যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই থাকে তাহলে অবশ্যই হ্যাঁ দিবেন, যদি না থাকে তাহলে অবশ্যই না দিবেন এবং এই সমস্ত ডকুমেন্টগুলো প্রযোজ্য নয় তার জন্য অবশ্যই প্রযোজ্য নয় দিবেন। তারপরে কি আছে, 1 নম্বর সদস্যের ক্ষেত্রে ঠিক মানে একই সেন্টেন্স হবে যে আপনার পরিবারের সদস্য তার ট্রাইব্যুনালে অ্যাপ্লাই আছে কিনা, যদি প্রযোজ্য হয় তাহলে অবশ্যই প্রযোজ্য করবেন, যদি না হয় তাহলে অবশ্যই না করবেন, আর যদি হয় তাহলে অবশ্যই সেই মামলার বিবরণ হ্যাঁ দিবেন এবং তারপরে যে ট্রাইব্যুনাল অ্যাপ্লাই যে রেফারেন্স আইডি দেওয়া আছে সেটা অবশ্যই এখানে আপনি মেনশন করবেন। ঠিক একইভাবে 1 নম্বর সদস্য যেরকম মেনশন করবেন, 2 নম্বর সদস্য করবেন, 3 নম্বর সদস্য করবেন এবং 4 নম্বর আর 5 নম্বর সদস্য ঠিক একইভাবে মেনশন করবেন। তারপরে কি সামাজিক 6 নম্বরে দেখে নেবো আমরা যে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, মানে সামাজিক মর্যাদা তাদের নির্ভরশীল ব্যক্তিগণ তাদের সম্পর্কে যে 1 নম্বরে দেওয়া আছে যে বিদ্যালয়ে অধ্যয়ন পরিবারের সকল শিশুর বিবরণ, মানে আপনার পরিবারে যে সমস্ত শিশুগুলি আছে তাদের সবারই বিবরণ দিতে হবে, তারা কি বিদ্যালয়ে পড়াশোনা করে সে সম্পর্কে জানা আছে। সদস্য সংখ্যা, মানে আপনার পরিবারে কয়জন শিশু সদস্য আছে যারা বিদ্যালয়ে পড়াশোনা করে, এই ঠিক যতজন শিশু আছে প্রথম সদস্য, শিশু সদস্যের নাম, তারপরে সে কোন ক্লাসে পড়ে, তারপরে সেই বিদ্যালয়ের নাম, সেই বিদ্যালয়টার ধরন কিরকম, সরকারি স্কুল বা সরকার সাহায্যপ্রাপ্ত স্কুল, স্পন্সর বিদ্যালয় বা বেসরকারি বিদ্যালয়, অবশ্যই সেগুলো কিন্তু আপনি মেনশন করবেন। তারপরে কি আছে আমরা 9 নম্বর দেখে নেবো যে সেই স্কুলটি স্বীকৃত মাদ্রাসা স্বীকৃত না অন্যান্য মাদ্রাসা বা অন্যান্য স্কুল, সেটা কিন্তু অবশ্যই এখানে আপনি মেনশন করবেন। তারপরে কি আছে 2 নম্বর সদস্যের ক্ষেত্রে ঠিক একই বিবরণ করবেন, সদস্য নম্বর 3 তার ক্ষেত্রেও ঠিক একই বিবরণ করবেন, 4 নম্বর সদস্যের ক্ষেত্রে ঠিক একই বিবরণ করবেন। তারপরে আমরা দেখে নেবো যে শিশুটির টিকাকরণের বর্তমান অবস্থা, মানে আপনার পরিবারে যে শিশুটি আছে সেই শিশুটির যে বিভিন্ন রকমের বিভিন্ন মৌসুমে টিকা প্রদান করা হয় সেই টিকাগুলি এখানে মেনশন করা আছে কিনা সেটা অবশ্যই আপনি জানাবেন এবং প্রথম শিশুর ক্ষেত্রে, দ্বিতীয় শিশুর ক্ষেত্রে, তৃতীয় শিশুর ক্ষেত্রে কিন্তু অবশ্যই জানাবেন এবং চতুর্থ শিশুর ক্ষেত্রেও ঠিক একই, যে আপনার শিশু যদি টিকাকরণ করে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ দিবেন, আর যদি না হয় তাহলে অবশ্যই এখানে নিচের বক্সে দিয়ে আছে না টিক করবেন। তারপরে আমরা 6 এর দাগে দেখে নেবো যে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, মানে আপনার পরিবারে যে সমস্ত সদস্য বা মেম্বার গুলো আছে তারা কি সবাই সরকারের বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত আছে কিনা। যদি পরিবারের প্রধান থাকে তাহলে অবশ্যই হাতে টিক দিবেন, যদি না থাকে অবশ্যই নাতে টিক দিবেন। এবার সেই প্রত্যেকটা প্রধান পরিবারের যে প্রধান সদস্যগুলি তারা কয়টা প্রকল্পের সুবিধা পান, যদি যেটা প্রকল্পের সুবিধা পাবেন তারা অবশ্যই সেই সব প্রকল্পগুলির নাম অবশ্যই নিজে মেনশন করবেন। তারপরে সদস্য 1 এর ক্ষেত্রে যদি সেও পায় তাহলে অবশ্যই তার হ্যাঁ দিলে হ্যাঁ দিবেন, আর সেখানে সমস্ত সদস্য সরকারি সুবিধাগুলি বা প্রকল্পগুলির নাম লিখবেন। যেমন আগে যেমন আপনি পেতেন লক্ষ্মী ভান্ডার, তারপরে যে রেশনের বিভিন্ন চাল ডাল, এরকম আরো অনেক আছে সরকারি যে স্কলারশিপ, সেগুলো কিন্তু অবশ্যই আপনি মেনশন করবেন। তারপর 2 নম্বর সদস্যের ক্ষেত্রে ঠিক একই হবে, এই করে আপনি পর সমস্ত সদস্যগুলির নাম আপনি কিন্তু নথিভুক্ত করবেন। তারপরে নেক্সট আমরা 2 নম্বর চলে আসি যে বাদ দেওয়া হলে কারণ অফিসারের কর্তৃত্ব পূরণীয়, মানে আপনার যে ফর্মটি যদি বা আপনাকে যদি বাদ দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা আপনার এখানে মেনশন করা থাকবে। তারপরে কি আছে দেখতে পাচ্ছেন যে বর্গীর জ, ঘোষণা ও সম্মতি, আমি এত মর্মে ঘোষণা করছি যে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সরকারি নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে, আমার সামাজিক সুরক্ষা প্রমাণিত হলে সংক্রান্ত সুবিধা সমূহ বন্ধ হয়ে যেতে পারে। মানে আপনি নিজেই ঘোষণা দিচ্ছেন যে আমি যে সরকারি ফর্ম যে অন্নপূর্ণা ভান্ডারে ফিল আপ করেছি সেটা যদি কোনো মিথ্যা বা ভুল বা অসৎ হয় তাহলে কিন্তু আমার ফর্মটা আমি নিজেই বাদ দিব বলে ঘোষণা করছি। তারপরে নেক্সট আছে দেখেন, সব যদি আপনি ঘোষণা দেন তাহলে অবশ্যই এখানে টিক দিবেন, আপনি যদি টিক না দেন তাহলে কিন্তু আপনার ফর্মটাই বাতিল হয়ে যাবে, তাই অবশ্যই আপনি এখানে টিক দিবেন। তারপরে কি আছে যে স্বাক্ষর এখানে অবশ্যই আপনি আপনার স্বাক্ষরটা করে দিবেন। নেক্সট আছে যে এন্ডিং ফর্ম মানে এখানে আপনার ফর্মটা ফিল আপের সম্পূর্ণ শেষ হয়ে গেল। তারপর এখানে একটা কথা লিখা আছে দেখেন, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যা সাধারণ একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘরে থেকে খাবার গ্রহণ করেন, মানে আপনার পরিবারটাকে এটাকে বোঝায় পরিবার। নেক্সট যে এই ফর্মটি যাচাই যোগ্য, মানে এখানে সই করবে এই ফর্মটি যাচাই যোগ্য। তারপরে যে এটা নিচেরটা আছে এটা হচ্ছে অফিসিয়াল ইউজার,
অফিসিয়াল ইউজ এটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন না। এটা সরকারি ক্ষেত্রে যে অফিসার থাকবেন তারা ব্যবহার করবেন। এখানে এখানে নাম লিখবে, এখানে কন্যার নাম লিখবে, মানে যার পুত্র বা কন্যা তার বাবার নাম লিখবে, তারপরে গ্রামের শহর নাম লিখবে, তারপর পঞ্চায়েতের নাম লিখবে, এখানে পৌরসভার নাম লিখবে, যদি ব্লক হয় তাহলে ব্লকের নাম, যদি পৌরসভা হয় তাহলে পৌরসভার নাম, এবং এখানে জেলার নাম বলে অবশ্যই লিখবে। তারপরে দেখেন আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, মানে এটা স্যার মানে অফিসাররা অবশ্যই বলবে। তারপরে এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন, অতএব আমি আবেদনপত্রটি গ্রহণ প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করছি, মানে এখানে অবশ্যই যদি গ্রহণ করে এখানে লিখে দিবে, সই করবে, বা যদি সেটাকে রিজেক্ট করে দেয় তাহলে এখানে সই করবে। আপনারা বুঝতেই পারছেন। তারপরে দেখেন এখানে আরেকটা সেকশন দেওয়া আছে যে তারিখ, মানে কখন জমা দিয়েছেন সেটা সেই তারিখটা মেনশন করবেন, কোথায় জমা দিয়েছেন সেটা মেনশন করবেন, এবং যে সরকারি আধিকারিক আপনার এই ফর্মটা দেখবেন তো সে এখানে লিখবে, তার নাম লিখবেন, মানে তার সই করবেন, তারপরে তার নাম লিখবেন, তারপর তিনি কোন পদে যুক্ত তার অবশ্যই সেই পদটা এখানে মেনশন করবেন। তো এই ছিল আমাদের অন্নপূর্ণা ভান্ডারের একদম সম্পূর্ণ গাইডলাইন্স। তো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেল বা লেন্দি ভিডিও, তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, এরকম নতুন নতুন আপডেট পেতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকবেন। আর যদি আপনাদের ফর্ম ফিল আপের সময় কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে মেনশন করবেন, আমি যত শীঘ্রই আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।